আজ তোমাদের শোনাচ্ছি চুনিলাল রায়ের হাঁটু ভাঙা। রামবাবু। হ্যাঁ, বড়বাবুদের কথা যদি বলতেই হয়, তবে রামবাবু ছাড়া আর অন্য কোনো বড়বাবুর কথা আমি ভাবতেই পারি না। কাজে কর্মে, অফিসের নীতি নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে রামবাবুর সাহায্যের কথা শুধু আমি কেন, আরও অনেকেই জানেন। সেসব খবর আমি পেতাম। আর রামবাবু সফল হবেন নাই বা কেন? কোনো প্রশ্ন করে তার জবাব দিতে তার লাগতো ঠিক গুনে গুনে 30 সেকেন্ড। মানে তার নোট বই বের করে প্রশ্নর জবাব খুঁজে বের করতে যেটুকু সময় লাগতো আর কি। এই নোট বই রাখার অভ্যাসটা তিনি পেয়েছিলেন তার স্কুলের বন্ধু পাগলা দাশুর কাছ থেকে। দাশুর ব্যাগে তো থাকতো নানান প্রয়োজনীয় জিনিস, আর রামু মানে রামবাবুর কাছে থাকতো ওই নোট বই। এখন ওই নোট বইয়ের জোরেই তো রামবাবুর অত জারি জুরি। কি নেই ওই নোটবুকে? হ্যাঁ, ওই নোটবুকে এমন এমন খবর আছে, তথ্য আছে, যা অন্য কোথাও পাওয়া যাবে না। অবশ্য ওর জন্যে অনেকটাই কৃতিত্ব পাওনা স্কুলের মাস্টার মশাইদের। রামবাবু এখনও মনে মনে প্রণাম করেন সংস্কৃতর পণ্ডিত মশাই শ্যামলাল কাব্যতীর্থ কাব্য বিনোদ মশাইকে, তারপর বাংলার মাস্টার মশাই নিশিকান্ত বিএ বিদ্যারত্নকে। তাদের উপদেশেই তো নোটবুকে এত শত লেখা। না হলে কোথায় পাওয়া যেত হেমন্তর সন্ধি বিচ্ছেদ? আরে হেমন্তর সন্ধি বিচ্ছেদ কি আর অতই সহজ সরল নাকি? বড়ই কুটিল আর জটিল। কেননা হেমন্ত হলো কুয়াশার কাল। তাহলে হিমযোগ অন্ত হয় কি করে? বাংলা অভিধানে অবশ্য হেমন্ত মানে বলা আছে হিম সময়, হিম ঋতু বা হিমালয় পর্বত, হিমের অন্ত যাহাতে। রামবাবু ঠিক তখনই বুঝেছিলেন যে সব কুয়াশা আর ধোঁয়াশা শেষ হয়েছিল হিমালয়ের বরফে এসে, তাই হিমালয়। কিন্তু হেমন্তকালের সমাধান তাতে হয় কি করে? তাই এসবের সমাধানও করা আছে তার সেই বিখ্যাত নোট বইতেই। হেমন্ত হনযোগ মন্ত, হন স্থানে হে আগম হয়। ব্যাস, ওই এক চালেই কেল্লা ফতে। বাবা, রামবাবুর সঙ্গে চালাকি, বড়বাবুর সঙ্গে পাল্লা দেওয়া, তা এমন বড়বাবুকে সমীহ না করে পারা যায়? আসলে বড়বাবুও জানেন এসব কথা, কিন্তু আজকালকার চ্যাংড়া ছেলে ছোকরারা কি আর সেসব মানতে চায়? কাজকাম তো কিচ্ছু করবে না, খালি ইয়ার্কি ফাজলামি, আজে বাজে প্রশ্ন নিয়ে হাজির হওয়া। বড়বাবু বিনয়ে গলে পড়ে ওদেরই একেউ কেউ বলে। কি ব্যাপার? রামবাবু গম্ভীর হয়ে জানতে চান। বড়বাবু, বড় সমস্যায় পড়েছি, বন্ধুর বউকে কি বলে ডাকবো? ওর প্রশ্ন শুনে রামবাবুরও আক্কেল গুরুম। আরে, এই কথা তো নোট বইয়ে লেখা নেই। মনে হতেই রামবাবু আরও গম্ভীর হয়ে যান। তা বড়বাবু গম্ভীর হলে ওইসব বিচ্ছু ছেলেদের কি আসে যায়? তারা আবার ভালো মানুষের মতো এসে জোটে তার চারধারে বলে, আচ্ছা বড়বাবু, আপনার ওই নোট বইটা একটু দেখুন না, বলুন না শালার বউকে কি বলে ডাকবো, বড় ঝামেলায় পড়ে গেছি। আরে তুই থাম তো, তোর ওসব বোকা বোকা প্রশ্নের জবাব দিতে বড়বাবুর বয়েই গেছে। তা বড়বাবু, আপনি যদি কষ্ট করে আমায় বলেন কেন আমরা ভাইপো বলি? দাদার ছেলেও ভাইপো, ছোট ভাইয়ের ছেলেও ভাইপো, দাদাপো কেন নয়? তেমনই কেন শুধু ভাইঝি, দাদাঝি কেন নয়? কেন নয় দিদিপো, দিদিঝি? না না বড়বাবু, ওর কোনো কথার জবাব দেবেন না তো, আমাকে আগে উদ্ধার করুন। শালির শ্বশুরকে আর শালির শাশুড়িকে কি বলে ডাকবো? বুঝলেন বড়বাবু, বাংলার শব্দ ভাণ্ডার বড় পুয়োর। আপনি একটু চেষ্টা করে দেখুন না কিছু হিল্লে করতে পারেন কি না। ওদের কথাবার্তায় রামবাবু ঝিম মেরে যান।
তার দীর্ঘদিনের অর্জিত ক্ষমতার উপর। এ কি অন্যায় অত্যাচার, এ কি জোর জুলুম! দাদা, কি ভাবছেন অত? কানে কানে নয়, একটু উঁচু গলাতেই বলুন। শিবু বলে বসে, মানে ওই চ্যাংড়া ছোড়াদেরই একজন। ভাববেন না, আসলে জানেন, এসব যদি আপনি বের করতে পারেন তবে শুধু অফিসের কেন, সারা বাংলা দুনিয়া চিরদিন চিরকাল স্মরণ করবে আপনার নাম। ভেবে দেখুন দাদা, কত শত কথার বাংলা অভিধানেই। খুঁজুন দাদা, লেগে পড়ুন। রামবাবু বোঝেন শিবু তাকে গ্যাস খাওয়ালো, কিন্তু কথাটা তো আর মিথ্যা নয়। রামবাবু হুঁহা করে পাশ কাটান তখন, কিন্তু ভেতরে ভেতরে কঠিন কঠোর হতে থাকেন তিনি। একটা কিছু ব্যবস্থা তাকে করতেই হবে, দেখাতেই হবে এদের। বড়বাবুকে অপমান, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যাস এসব কথা মনে হওয়াতেই কেমন যেন একটা জেদ চেপে গেল রামবাবুর। ভেতরে ভেতরে তিনি নানান প্যাচ পয়জার কষতে থাকলেন। কিন্তু হাজার হোক, বড়বাবু তো বাইরে তিনি আগের মতোই রইলেন। কাউকে কিছু বুঝতেই দিলেন না যে তার ভেতরে ভেতরে ছটফটানি। তিনি অনেক কষ্টে দমিয়ে রাখলেন। আর সুযোগ বুঝে একদিন তার মাস্টারমশাই সুনীতিবাবুর বালিগঞ্জের বাড়িতে গিয়ে হাজির হলেন। মাস্টারমশাই তখন বিদেশি কজন ছাত্রর সঙ্গে কোনো এক গুরুতর বিষয় নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু রামকে দেখে তিনি খুব খুশি হলেন। রাম তাকে প্রণাম করলে তিনি ছাত্রকে বুকে টেনে নিলেন, বললেন, অনেক দিন পর, কেমন আছো? এখন কি মনে করে? রামবাবু বেশি ভনিতা করলেন না, তাই বললেন, স্যার, সালার বউকে এক কথায় কি বলে ডাকবো, যদি অনুগ্রহ করে বলেন। রামবাবু ভেবেছিলেন যে তার গুরুজি তার কথা শুনে হেসে ফেলবেন, বলবেন, আরে তুমি দেখছি এখনো সেই লোক ঠকানো প্রশ্ন করার অভ্যাস ছাড়োই। যা হোক, এর জবাব হলো গিয়ে, শোনো। রাম হাসি হাসি মুখ করে গুরুজির মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন গুরুজির মুখ বিরক্তিতে ভরে গেল, তার মুখটা কালো হয়ে গেল। কিন্তু কিছু একটা জবাব না দেওয়াটা ভালো দেখায় না, বিশেষ করে বিদেশি ছাত্রদের সামনে। তাই তিনি একটু শুকনো হাসি হেসে বললেন, আরে এ কি একটা প্রশ্ন হলো নাকি? শোনো, ইংরেজরা শালাকে আইন মোতাবেক ভাই বানিয়ে ফেলেছে, ব্রাদার ইন ল, মানে সহজ কথায় ভাই বা দাদা। তোমার ভাই বউকে তুমি কি বলো, দাদার বউকে কি বলো, শালার বউকেও তাই বলবে, বুঝলে? এখন যাও, এদের সঙ্গে আমার একটু কাজ আছে, জরুরি। বলতে গেলে রামকে তিনি একরকম ধাক্কা দিয়েই বাড়ির বাইরে বের করে দেন। এ ব্যবহারে রাম হতাশ হলেও ভেঙে পড়েন না। হতাশ হলে কি চলবে? এবার মনে মনে ঠিক করেন, ঠিক আছে, এবার যাই বাগবাজারে সুকুমার বাবুর কাছে, উনি ঠিক ঠিক জবাব দেবেন। সুকুমার বাবুও রামকে দেখে দারুণ খুশি। পুরনো ছাত্র গড় হয়ে প্রণাম করছে, এ দেখে কোন শিক্ষকের না আনন্দ হয়, গর্বে বুক ফুলে ওঠে। তা কুশল বার্তা বিনিময়ের পর রাম তুললে প্রশ্নটা, স্যার, দাদার ছেলেকেও কেন ভাইপো বলা হবে, দাদাপো কেন বলবো না? পো যখন পুত্র, তখন দাদার ছেলেকে দাদাপো বলাই তো সঙ্গত, যুক্তিযুক্ত। রামের প্রশ্ন শুনে সুকুমার বাবুও গম্ভীর হয়ে যান, কি যেন গম্ভীরভাবে ভাবেন তিনি। শেষে বলেন, আরে দাদার ছেলেকে ভাইপো বলবে কেন, ভাইস্তা বলো, উত্তরবঙ্গে তাই তো বলে। তা তোমরাও চালু করো না, বেশ হয়। আমরা তো পারলাম না, তোমরা বেরিয়ে পড়ো, যাও যাও, আর দেরি করো না।
দুজন মাস্টারমশাইয়ের কাছে কোনো সদুত্তর না পেয়ে বড়বাবু মানে রামবাবু খুব মুষড়ে পড়লেন। ছি 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 ছি, ঠিক বড়বাবুকে কালই তিনি চাকরি থেকে ইস্তফা দেবেন। ওই ছেলে ছোকরাদের হাসি ঠাট্টা ইয়ার্কি সহ্য করে তাকে অফিসে থাকতে হবে, অসহ্যতা। আর এ কথা মনে হতেই রামবাবুর মন বিদ্রোহ করে ওঠে, গুমড়ে গুমড়ে কাঁদে তার মন। কিন্তু কি আর করা যায়, অফিসের ফাইল থেকে তিনি আজকাল আর মুখই তুলছেন না। তার আশপাশের দুনিয়ায় কী যে হচ্ছে আর কী যে হচ্ছে না সে বিষয়ে তিনি একদমই উদাসীন। অথচ বড়বাবু হলে কি আর অফিসের সব কাজকর্মে চোখ এড়িয়ে উদাসী হয়ে থাকা যায়, না চোখ কান মুখ বুজে থাকা যায়? রামবাবু মানে বড়বাবু কি কখনো তা থেকেছেন? তাহলে চ্যাংড়া ছেলে বলে বিভুর যন্ত্রণায় কাতরানোর আওয়াজটা কি বড়বাবুর কানে যাবে না? তিনি কি চঞ্চল হয়ে দৌড়ে আসবেন না? তাও কি হয় নাকি কখনো? বিভুর হাঁটুতে আস্তে আস্তে বরফ ঘষতে ঘষতে বড়বাবু বললেন, লাগলো কিসে? ওই যে সাদা কালো তামাটে মানে সব রঙের সাহেবরা যে বাক্সটা নিয়ে ঘুরে বেড়ান। অনেক কষ্টে দাঁত মুখ চেপে জবাব দেয় বিভু। আমি ঠিক বুঝতে পারছি না। রামবাবু অসহায় ভঙ্গি করে বলেন, আমার এই টিফিনের ডিবে, পানের কৌটো সব আমার ঝোলাতেই ধরে যায় ঠিক ঠিক। তা ওটা কি? বুঝলেন না? শিবু এবার ফোড়ন কাটে। ওটার নাম অ্যাটাসে, ইংরেজি শব্দ, বাংলাতেও ওই নামেই চলে। বলো কি হে? রামবাবুর চোখ কপালে ওঠার জোগাড়। আরে বড়বাবু, এ তো বেশ ভালোই হলো, আপনি এটার একটা বাংলা প্রতিশব্দ বের করে দিন না, তবে বেশ হয়। সুযোগ বুঝে ভূত বলেই ফেলে কথাটা। বড়বাবুকে আর একবার ঠকাবার এমন সুবর্ণ সুযোগ সে কি সহজে হারাবে নাকি? ভূতর কথা শুনে শুধু ওই ছেলে ছোকরার দল কেন, উপস্থিত সবাই হই হই করে ওঠে। এমনকি ব্যথা ভুলে বিভুও অফিস টফিস ভুলে গিয়ে হাততালি দিয়ে ওঠে। বড়বাবু আর কি করেন, ওদের থেকে একটু সময় চেয়ে নেন। তবে ওই বাক্সটার সম্বন্ধে বিশদ খবর জোগাড় করে নেন ওই ভূতরই কাছ থেকে। বড়বাবু জানলেন যে ওই বাক্সটার প্রধান এবং একমাত্র কাজ হলো আঘাত করা, ধাক্কা মারা, গোত্তা মারা। ছেলে মেয়ে বুড়ো বাচ্চা কোনো বাছবিচার নেই, মারো আর রাস্তা তৈরি করো। ওর আঘাতে অনেকের হাত ভেঙেছে, পা ভেঙেছে, কোমর ভেঙেছে, হাঁটুও ভেঙেছে। বড়বাবু আরও জানলেন যে দেশি সাহেবদের কাছে এই জিনিসটা খুব প্রিয়। গায়ের জোরে তারা যখন পারেন না তখন এই বাক্সটাকে খুব কায়দা করে তারা কাজে লাগান। সহজ সরল হাতিয়ার, ধাক্কা মারো, রাস্তা পরিষ্কার। বড়বাবু সারা দিন ভাবলেন, সারা রাত ঘুরে ফিরে এই একই কথা চিন্তা করলেন। ভাবলেন, চিন্তা করলেন, আবার চিন্তা, আবার ভাবনা। এবার আর্কিমিডিসের মতো লাফিয়ে উঠলেন, ইউরেকা! ইউরেকা! ওরে চ্যাংড়া ছোড়ার দল, আমিও পেরেছি। অফিসের সবাই ঘিরে ধরলো বড়বাবুকে। বলুন বলুন স্যার, আপনি কি পেয়েছেন, কি আবিষ্কার করেছেন? বড়বাবু এবার ওদের দিকে তাকান, একটু হা 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 অনুকম্পার হাসি হাসেন, বলেন, হাঁটু ভাঙা। ওই বাক্সটার বাংলা নাম দাও হাঁটু ভাঙা।